গ্রামে শীত আসে শব্দ না করে। শহরের মতো এখানে শীতের খবর রেডিও বা খবরের কাগজ দেয় না। মাঠের ঘাসে শিশির পড়ে, গাছের পাতায় ধূসর ভাব নামে, আর সন্ধে নামলেই মানুষ বুঝে যায় এবার রাতগুলো লম্বা হবে। গ্রামের পশ্চিম প্রান্তে একটা বটগাছ আছে। গাছটার বয়স কেউ জানে না, শুধু জানে এই গাছটা গ্রামের থেকেও পুরনো। অনেকেই বলে গ্রামটা তৈরি হওয়ার আগেও এই বটগাছটা ছিল, আর গ্রাম চলে গেলেও গাছটা থাকবে। শীত পড়লেই এই বটগাছটার নিচে মানুষ জড়ো হয়, আগুন জ্বালে, শুধু শরীর গরম করার জন্য না, কথা বলার জন্য। কারণ শীতের রাতে কথা সহজে বেরিয়ে আসে। দিনের আলোয় যেগুলো মুখে আনা যায় না, সেগুলো আগুনের সামনে বসলে নিজে থেকেই উঠে আসে। আজও আগুন জ্বলছে, শুকনো কাঠে আগুন ধরেছে। আগুনের শব্দ খুব জোরে না, কিন্তু থামেও না। টকটক করে কাঠ ভাঙছে, আর সেই শব্দের ফাঁকে ফাঁকে কুয়াশা নেমে আসছে। আগুনের চারপাশে বসে আছে ৫ জন মানুষ। হরিপদা ঘোষ সবচেয়ে কাছে, বয়স তার ৬০ পেরিয়েছে। মাথার চুল সব সাদা, কিন্তু চোখে এখনও একটা সতর্ক দৃষ্টি আছে, যেন সে জানে সব কিছু দেখার নয়, কিছু জিনিস এড়িয়ে চলাই ভালো। তার পাশে বসে নিরঞ্জন মুখোপাধ্যায়, একসময় গ্রামের স্কুলের মাস্টার ছিলেন। এখন অবসর, কিন্তু অভ্যাস যায়নি। খুব কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন সেই কথার থাকা ভাবনা থাকে। গোপাল মণ্ডল আগুনের উল্টো দিকে বসে, শরীর শক্ত, মাঠে কাজ করা মানুষের মতো। দিনের বেলা তাকে দেখলে কেউ ভাববে না রাত নামলে এই মানুষটার ভেতরে অকারণ একটা অস্বস্তি জন্মায়। বেনু দাস একটু দূরে, গ্রামের দোকানে কাজ করে। সারাদিন মানুষের কথা শুনতে শুনতে সে অনেক গল্প জানে, কিন্তু কোনোটাই পুরো বিশ্বাস করে না। তবু রাতে একা হলে সেই গল্পগুলোই মনে পড়ে। আর এক পাশে বসে আছে মদন, সবচেয়ে চুপচাপ, কারোর চোখে চোখ রাখে না বেশি, কিন্তু তার চোখ দুটো সবসময় চারপাশে ঘোরে, যেন সে এমন কিছু দেখতে পায় যা অন্যরা দেখে না। অনেকক্ষণ কেউ কথা বলে না। শীতের রাতে নীরবতা এমনই হয়, জোর করে ভাঙতে গেলে আরও ভারী হয়ে যায়। শেষে হরিপদ কাকা ধীরে বলে ওঠে, এই শীতের রাতগুলো আমার একদম ভালো লাগে না। কারণ শীতে মানুষ নিজের ভেতরের কথাগুলো আর চেপে রাখতে পারে না। আপনারা আবার শুরু করবেন না তো? শুরু আমরা করি না গোপাল, শীত নামলেই কিছু জিনিস নিজে থেকেই শুরু হয়ে যায়। ভূতের গল্প শুরু হলে কিন্তু আমি আগেই বলে রাখছি, আমি উঠে যাব। ভূতের গল্প শুরু হয় না, ওরা আসে। এই কথার পর আগুনের শিখা কেঁপে ওঠে। বাতাস হঠাৎ ঠান্ডা লাগে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায়, একবার, তারপর আরেকবার। অনেক বছর আগে এই শীতেই আমি প্রথম বুঝেছিলাম সব পায়ের শব্দ মানুষের হয় না। হরিপদ, তুমি বলছিলে সব পায়ের শব্দ মানুষের হয় না? হ্যাঁ, সেই রাতে আমি একদম নিশ্চিত হয়েছিলাম। কোন রাতের কথা বলছো কাকা? আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগের কথা। ঠিক এমনই শীত পড়েছিল। মাঠের ধান কেটে নেওয়া হয়েছে, গাছের পাতা ঝরছে, আর সন্ধ্যার পর গ্রামটা যেন হঠাৎ বড় হয়ে যায়। মানুষ কমে গেলে জায়গাগুলো বড় লাগে। সেদিন আমি একাই ফিরছিলাম মেলার মাঠ থেকে। দেরি হয়ে গিয়েছিল, তখন মোবাইল টোবাইল কিছু ছিল না। আলো বলতে হাতে একটা কুপির লণ্ঠন। পুকুরের ধার দিয়ে তারপর সেই বাঁশবাগানটা পড়ে। বাঁশবাগানে ঢোকার পর থেকেই অস্বস্তি হচ্ছিল, কারণ রাতের বেলায় বাঁশের পাতায় বাতাস লাগলে একটা আলাদা শব্দ হয়, সেটা আমি চিনি। কিন্তু সেদিন যে শব্দটা হচ্ছিল সেটা বাতাসের মতো ছিল না। তাহলে কিসের শব্দ? শব্দ খুব হালকা, যেন কেউ খালি পায়ে মাটিতে পা রাখছে, কিন্তু পায়ের ওজন নেই। হয়তো কেউ... এই কথাটাই আমি নিজেকে তখন বলেছিলাম, কিন্তু সমস্যা হলো আমি থামলে শব্দটা থামত, আমি হাঁটলে আবার শুরু হতো। আমি লণ্ঠন ঘুরিয়ে দেখলাম, কিছুই নেই, শুধু বাঁশের গাছ, শুকনো পাতা আর কুয়াশা। তারপর আমি একটা গলা শুনলাম। হ্যাঁ, খুব পরিচিত গলা। এতটাই পরিচিত যে প্রথমে আমার ভয়ই লাগেনি। কার গলা? আমার মায়ের।
আমার মা তখন প্রায় 10 বছর আগে মারা গেছে, কিন্তু সেই রাতে বাঁশবাগানের ভেতর থেকে সে ডাকছিল, যেভাবে ছোটবেলায় ডাকত, হরি, এইদিকে আয়। আমি দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ মায়ের গলা আমি ভুলতে পারি না, কিন্তু একই সঙ্গে মাথার ভেতর কেউ বলছিল এই গলা ঠিক নয়। তুমি কি করলে? আমি উত্তর দিইনি, লণ্ঠনটা শক্ত করে ধরেছিলাম। গলা আবার এলো, এইবার একটু কাছে। হরি, তুই ঠান্ডায় জমে যাচ্ছিস। তারপর আমি দৌড়ালাম, পিছনে তাকাইনি, শুধু দৌড়। আর দৌড়ানোর সময় শুনতে পাচ্ছিলাম হাঁটার শব্দ না, দৌড়ের শব্দ, কিন্তু মাটিতে পা পড়ার শব্দ নেই। বাঁশবাগান পার হতেই সব থেমে যায়। গলা নেই, শব্দ নেই, শুধু আমি আর আমার নিজের শ্বাস। তুমি কাউকে বলনি? না, বললে কেউ বিশ্বাস করত না, আমিও নিজে বিশ্বাস করতে চাইনি। এই গাছের নিচে আমরা যারা বসে আছি, সবাই কি নিশ্চিত আমরা শুধু গল্প শুনছি? এই কথার পর কেউ হাসে না। শীতের রাত তখন গভীর হচ্ছে, আর 5 জন মানুষ বুঝতে পারে এটা শুধু গল্প নয়, এটা স্মৃতি, আর স্মৃতি অনেক সময় মরে না। শীতের রাত তখন গভীর। হরিপদ কাকার কথা শেষ হবার পর আগুনের চারপাশে বসে থাকা মানুষগুলো কেউই কিছুক্ষণ কথা বলতে পারে না। এমন নয় যে তারা বিশ্বাস করেছে, আবার এমনও নয় যে পুরোটা উড়িয়ে দিয়েছে। শীতের রাতে এই দুয়ের মাঝখানে একটা অদ্ভুত জায়গা থাকে, যেখানে মন নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারে না। নিরঞ্জন মাস্টার তখনও আগুনের দিকে তাকিয়ে আছে। তার চোখের ভিতরে একটা গভীর ভাব, যেন সে অনেক দিন ধরে বন্ধ রাখা কোনো দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে। এই সব কথা বললে মাথার ভেতর খারাপ খারাপ চিন্তা ঢুকে যায়। খারাপ চিন্তা ঢোকে না গোপাল, ওগুলো আগে থেকেই থাকে। এই রাতগুলো শুধু দরজাটা খুলে দেয়। আপনি কি বলতে চাইছেন আপনারও কিছু আছে? আমি কখনো বলতে চাইনি, কারণ যেটা আমি দেখেছি সেটা গল্প হলে মানুষ শুনত, কিন্তু সত্যি হলে মানুষ এড়িয়ে চলে। সত্যি জিনিসই তো বেশি ভয়ঙ্কর, মাস্টারমশাই। ঠিক, আমি তখন স্কুলে পড়াতাম। এই গ্রামের পুরনো স্কুলটা, যেটার পেছনে এখনও সেই পরিত্যক্ত ঘরটা আছে। ওই ঘরটা যেটা তালা দেওয়া? হ্যাঁ, সেই ঘর পাই। আজকে তোমরা যেটাকে বন্ধঘর বলে চেনো, একসময় সেটা ছিল স্টোর রুম। পুরনো বই, বেঞ্চ, ম্যাপ সব ওখানেই রাখা হতো। তাহলে বন্ধ কেউ? কারণ একদিন স্কুল ছুটি হবার পর কেউ সেই ঘর থেকে বেরোয়নি। শম্ভু, স্কুলের পিয়ন, খুব চুপচাপ মানুষ, নিজের মতো থাকত। সেদিন শীতের শুরু, বিকেলে কুয়াশা নেমে গিয়েছিল। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা চলে গেছে, আমি রেজিস্টার গুছাচ্ছিলাম। হঠাৎ শুনলাম স্টোররুমের ভেতর থেকে কেউ ধীরে ধীরে কথা বলছে। আমি ভেবেছিলাম শম্ভু হয়তো কিছু খুঁজছে। আমি ডাকলাম, কোনো উত্তর নেই। তারপর আমি দরজার কাছে গেলাম। দরজাটা আধ খোলা ছিল, ভেতরটা অন্ধকার। আমি দরজা ঠেলে ঢুকলাম, আর তখনই গলাটা থেমে গেল। তার কণ্ঠে কোনো উত্তেজনা নেই, শুধু স্মৃতি। ঘরের ভেতর কেউ ছিল না, শুধু পুরনো বেঞ্চ, ধুলো, আরেকটা অদ্ভুত গন্ধ, কেমন একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা গন্ধ। শম্ভু কোথায়? সেটাই সমস্যা, সে ঘর থেকে আর বেরোয়নি। মানে সেদিনের পর শম্ভুকে আর কেউ দেখেনি। খোঁজাখুঁজি হয়েছিল, পুলিশ এসেছিল, চারপাশ খুঁটিয়ে দেখা হয়েছিল, কিন্তু সেই ঘরটা কেউ ভালো করে খুলে দেখেনি। কেন? কারণ তালাটা ভেতর থেকে লাগানো ছিল। পরে সিদ্ধান্ত হয় ঘরটা আর খোলা হবে না, তালা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এইসব কাকতলীয় হতে পারে। হতে পারে, কিন্তু এর পর যা হলো সেটা কাকতলীয় বলে আমার মনে হয় না। এরপর থেকে প্রতি শীতে ঠিক এই সময় স্কুলের ওই দিক থেকে সন্ধ্যের পর একটা শব্দ আসত। কি রকম শব্দ? খাতা উল্টানোর শব্দ, ধীরে ধীরে পাতা উল্টানো। আমি একদিন শুনেছিলাম, স্পষ্ট শুনেছিলাম, আর সেই শব্দের সঙ্গে সঙ্গে কেউ ফিসফিস করে পড়ছিল বাচ্চাদের নাম। কি করেছিলে তখন? কিছুই না, কারণ কিছু জিনিস দেখলে বা শুনলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় না দেখা, না শোনা। কিন্তু সেই রাতের পর আমি আর কখনো সন্ধ্যার পর স্কুলে থাকিনি। আপনারা কি খেয়াল করেছেন, আজ বাতাসটা ঠিক ওরকমই।
কেউ প্রশ্ন করে না কেমন, কারণ সবাই বুঝে গেছে। নিরঞ্জন মাস্টারের গল্প শেষ হবার পর আগুনের পাশে বসে থাকা মানুষগুলো আর আগের মতো নেই। কথা কমে গেছে, চোখ বেশি কাজ করছে। প্রত্যেকে অজান্তেই অন্ধকারের ভেতর কিছু খুঁজছে, যেন এই রাতের সঙ্গে তারা একা নয়। মদন এতক্ষণ চুপ করেছিল। সে চুপ করে থাকার মানুষ, কিন্তু চুপচাপ মানুষের ভেতরেই অনেক সময় সবচেয়ে বেশি শব্দ জমে থাকে। মদন, তুই আগেও বলেছিলি কিছু জিনিস আসে, দেখেছিস নাকি? দেখা আর বিশ্বাস করা এক জিনিস না, কিন্তু যেটা আমি দেখেছি সেটা চোখের ভুল বলে আমার মনে হয় না। কোথায়? শ্মশানের দিকে যে কাঁচা রাস্তাটা গেছে ওখানেই। গত শীতের কথা, ভোরের দিকে, তখনও আলো ফোটেনি, আবার রাতও পুরো যায়নি। আমি মাছ ধরতে যাচ্ছিলাম। রাস্তার পাশে কুয়াশা ছিল খুব ঘন। আমি হাঁটছি, হঠাৎ মনে হল কুয়াশার ভেতরে একটা আলো জ্বলছে। টর্চ নাকি? না, টর্চের আলো স্থির থাকে না, এই আলোটা থমকে ছিল। আমি থেমে গেলাম, কারণ গ্রামে ওই সময় কেউ থাকে না ওই রাস্তায়, আর শ্মশানের দিকে আলো জ্বলে এই কথা কেউ বলে না। হয়তো কেউ আগুন জ্বালাচ্ছিল। আমি সেটাই ভেবেছিলাম, তাই কয়েক পা এগিয়ে গেলাম। যত এগোই আলোটা তত দূরে সরে যায়, কিন্তু নিভে যায় না। ডাকে নাকি? না, ডাকিনি। ডাকলে হয়তো আমি ভয় পেতাম, কিন্তু ওটা কিছু না বলে শুধু দাঁড়িয়েছিল। আমি একসময় বুঝলাম আমি রাস্তা ছেড়ে মাঠের ভেতরে ঢুকে পড়েছি। খেয়াল ছিল না? না, কারণ চোখ শুধু ওই আলোর দিকে ছিল। হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাবা একটা কথা বলতো, ভোরের আগের আলোকে কখনো অনুসরণ করিস না, ওটা পথ দেখায় না, পথ ভুল করায়। আমি তখন থেমে গেলাম, চোখ বন্ধ করলাম, বাবার নাম ধরে একবার ডাকলাম। কিছু দেখেছিলে? দেখিনি, কিন্তু শ্মশানের দিক থেকে হঠাৎ একটা গন্ধ এলো। পোড়া কাঠ ছিল নাকি? না, নতুন মাটির গন্ধ, যেন কেউ সদ্য মাটি খুঁড়েছে। সেদিনের পর থেকে আমি ভোরের আগে আর ওই রাস্তা দিয়ে যাই না। এই আলোটা কি মানুষ ছিল? মানুষ হলে আলো ছাড়া আর কিছু থাকত। আজকে রাতে ওই আলোটা কি এখানে আসতে পারে? আলো আসে জায়গায় না, মানুষের দিকে আসে। এই কথার পর আর কেউ প্রশ্ন করে না। বটগাছের ডালে কোথাও একটা পাখি নড়ে ওঠে। কুয়াশা আগুনের খুব কাছে চলে আসে। শীতের রাত আর গল্পের ভেতর পার্থক্যটা ধীরে ধীরে মুছে যাচ্ছে। এখন আমরা এগিয়ে যাব। স্মৃতি, ডাক, আলো সব আমাদের সঙ্গে থাকবে, কিন্তু ভয়কে আমরা আর পথরোধের জায়গা দেব না। বেনু, গোপাল, মদন তারা সবাই জানে আজকের রাত কেবল শেষ নয়, এটি শীতের রাতের শিক্ষা, যা কখনো ভুলবে না, যা তাদের সাহসী করবে এবং যা তাদের স্মৃতিকে শক্তি দেবে। শীতের রাত শেষে তারা ধীরে ধীরে গ্রামে ফিরে আসে। আগুনের উষ্ণতা এখনও মনে আছে, আর বটগাছের ছায়ায় শীতের রাতের গল্প সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী চলে আসে স্মৃতির ভেতর। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।